সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে, আমি দেবাশিস চন্দ্র সরকার। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মাওয়া প্রান্তে হবে সুধী সমাবেশ, আর মাদারীপুরের শিবচরে হবে স্মরণকালের বৃহত্তম জনসভা। এসব আয়োজনের প্রস্তুতি ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। শনিবার সকাল 10টায় সেখানে সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ফলক উন্মোচনের পর টোল প্লাজায় টোল দিয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে জাজিরা প্রান্তে যাবেন তিনি। মাওয়া প্রান্তের সুধী সমাবেশ ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে। রং বেরঙের ব্যানার ফেস্টুনে ভরে গেছে গোটা পদ্মা সেতু এলাকা। আর মাদারীপুরের শিবচরে স্মরণকালের বৃহত্তম জনসভা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। চলছে ব্যাপক প্রচারণা, জোরে সোরে চলছে মঞ্চ বানানো ও আনুষঙ্গিক কাজ। সুধী সমাবেশে বিভিন্ন দেশের কূটনীতিক ও দেশের গণ্যমান্য ব্যক্তিরা যোগ দেবেন। উদ্বোধনের জন্য একটা আমাদের প্রত্যাশার একটা জাঁকজমকপূর্ণ উঠুক, এটার জন্য আমাদের মন্ত্রণালয় থেকে 18টা কমিটি করা হয়েছে। তারা কাজ করছে কিভাবে এটাকে মানুষের কাছে বিফিটিং ম্যানারে, এই সেতু যে মানুষের এত প্রত্যাশার সেতু, এই প্রত্যাশা যেন উদ্বোধনেও প্রতিফলিত হয়, সেই কাজটা এখন হচ্ছে। আমার টাইম কনজিউমটা অনেক কমে আসবে, যার কারণে কাজের যে গতিটা সেটা আরো দ্রুত বাড়বে। চেষ্টা করি একটু ধরা ছোঁয়ার, স্বপ্নের পদ্মা ব্রিজ একটু ছুঁয়ে দেখবো, কিন্তু ছুঁতে তো পারি না। চালু হওয়ার জন্য ওয়েট করতেছি, তারপরে শ্বশুর বাড়ি যাবো। শুধু হচ্ছে চালু হলে তারপর শ্বশুর বাড়ি যাবো। মাদারীপুর পড়ছে। বাড়িতে যাওয়ার সময় আমাদের 8-9 ঘন্টাও টাইম লেগে যেত, এখন তো মনে হয় 4-5 ঘন্টাতে যেতে পারবো। এটা আসলে দিনে যে আমরা দিনে আবার ঢাকায় ব্যাক করতে পারতাম। ভ্যান্ডর ইভেন্টের কাজ করতেছি। এটা যে পদ্মা সেতু উদ্বোধনের একটা অনুষ্ঠান হবে, সেই প্যান্ডেলটা বানানো হচ্ছে আর কি। বিএনপির পর এবার নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকেও পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে সরকার। সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক রূপম আনোয়ার গণমাধ্যমকে এই তথ্য জানান। বলেন, সেতু বিভাগের পক্ষ থেকে ইউনূস সেন্টারে আমন্ত্রণপত্র পাঠানো হয়। তিনি দাবি করেন, ইউনূস সেন্টারের ডেপুটি জেনারেল ম্যানেজার রহিমা খাতুন আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। তবে এ বিষয়ে ডক্টর ইউনূস কিংবা ইউনূস সেন্টারের পক্ষ থেকে গণমাধ্যমে কিছুই জানানো হয়নি। ইউনূস সেন্টারের যোগাযোগের 2টি নম্বরে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে 100 টাকার স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখা অফিসে এই নোট পাওয়া যাবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত এই স্মারক নোটের সম্মুখভাগের বাম পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি ও ব্যাকগ্রাউন্ডে পদ্মা সেতুর ছবি মুদ্রিত রয়েছে। জিয়াউর রহমান যে 75-এর 15 আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত তা তারেক জিয়ার বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি মিথ্যা কথার কারখানা, তারা মিথ্যা বলতে ও বানাতে ভালো পারে। জিয়া পরিবার শুরু থেকেই দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই কথাটি মনে রেখে তাদের প্রতি করুণা করে চলতে হবে। যার দেশে ফিরে রাজনীতি করার সাহস হয় না, সে কিভাবে দলের নেতৃত্ব দেয়, এমন প্রশ্নও করেন প্রধানমন্ত্রী। তারেক জিয়ার 75-এর হাতিয়ারই বক্তব্যই প্রমাণ করে জিয়া পরিবার পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী। এ সময় বন্যা পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, যে কোনো দুর্যোগে আওয়ামী লীগ সবার আগে জনগণের পাশে থাকে। বিএনপি বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে ঢাকায় বসে মায়াকান্না করছে। আমরা যদি 75-এর ক্ষমতা 1700 বঞ্চিত হয়েছে, আর্থিক কষ্ট তত্ত্বাবধায়ক সরকারের কাছে মুচলেখা দিয়েছিল, একেবারে লিখিত দলিল যে সে আর রাজনীতি করবে না। এই শর্তে সে কারাগার থেকে মুক্তি নিয়ে সে বিদেশে পাড়ি জমায়। কাজে তাকে তো কেউ বিতাড়িত করে নাই, স্বেচ্ছায় চলে গিয়েছিল, তারপর আর সে ফিরে আসেনি। একজন রাজনৈতিক নেতা, তার যদি এই সাহস না থাকে ফিরে আসার, তো সে আবার নেতৃত্ব দেয় কিভাবে? এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, স্বাধীনতা অর্জন থেকে শুরু করে দেশের প্রতিটি অর্জন এসেছে আওয়ামী লীগের হাত ধরে।
তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি এখনও সক্রিয় রয়েছে। বিএনপি ও তাদের দোসরদের মোকাবেলা করাই এখন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বিরোধী অপশক্তি তারা বাংলাদেশে আস্ফালন করে এবং তাদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি জামাত ইসলামকে সাথে নিয়ে রাজনীতি করে এবং তারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, স্বাধীনতার বিরুদ্ধে তারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। সরকার বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণে গিয়ে তিনি আরও বলেন, সরকার পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করতে পারছে না, অথচ কোটি কোটি টাকা খরচ করে গান বাজনা বাজিয়ে উৎসব আয়োজনে ব্যস্ত। বিএনপি মহাসচিব আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ গরিব মানুষের জন্য কোনো প্রকল্প নেয় না, চুরি ডাকাতির জন্য বড় বড় প্রকল্প নিয়েছে। দুর্যোগ কাটিয়ে উঠে ভোটসহ সব অধিকার আদায়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জৈন্তাপুরে একটি আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করেন তিনি। পরে নগরীর 10 নম্বর ওয়ার্ডেও ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপি মহাসচিব। পদ্মা সেতু উৎসব, গান বাজনা বহু কিছু হচ্ছে। এদিকে আমার লোক খেতে পায় না, আমার লোক না খেয়ে আছে, তারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তাদের ছেলে মেয়ে ফেসে যাচ্ছে। সেই দিকে এই সরকারের কোন সৃষ্টি নাই। সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি কিছুটা কমলেও এখনও সার্বিক পরিস্থিতির উন্নতি নেই। সুরমার পানি এখনও বিপদসীমার উপরে। সদর, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলায় কিছু কিছু জায়গায় মানুষ ঘরে ফিরেছে। তবে কুশিয়ারা নদীর পানি বাড়ায় সিলেটের 5 উপজেলায় পরিস্থিতির অবনতি হয়েছে। দুর্গত সব এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট চরমে। ত্রাণের অপেক্ষায় বানভাসী মানুষ। ভারী বৃষ্টি না থাকলেও পাহাড়ি ঢল আছে। সুনামগঞ্জে এখনও তলিয়ে 11 উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দী কয়েক লাখ পরিবার। শুকনো খাবার আর বিশুদ্ধ পানির সংকট কাটেনি এখনও। ত্রাণ ও উদ্ধার তৎপরতায় সেনা ও নৌ বিমান বাহিনীর পাশাপাশি কাজ করছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। সেনাবাহিনী প্রধান ও পুলিশ মহাপরিদর্শক দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণে অংশ নেন। সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান সুনামগঞ্জের সুরমা ইউনিয়নের মঈনপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, বন্যা দুর্গতদের পুনর্বাসনের জন্য কাজ করে যাবে সেনাবাহিনী। এছাড়া বন্যা পরবর্তী বিপর্যস্ত জনজীবনের দুর্ভোগ নিরসনের সকল ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী। চলমান উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা কার্যক্রমে অধিকতর তৎপর হওয়ার জন্য সেনা সদস্যদের নির্দেশনা প্রদান করেন তিনি। উত্তরে ব্রহ্মপুত্র, ধরলা সহ কয়েকটি নদীর পানি কিছুটা কমেছে। কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। দুর্ভোগ কমছে না বানভাসীদের। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে দিশেহারা মানুষ। লোকালয়ে পানি ঢুকে পড়ায় বাড়ি ঘর ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে উপদ্রুত এলাকার বাসিন্দারা। বাড়ন্ত পানি ভাসিয়েছে ফসলি জমি আর রাস্তাঘাট। তবে পানি কমেছে তিস্তার। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে চর ও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে চলনবিল অধ্যুষিত তারাস ও উল্লাপাড়া উপজেলার নিম্নাঞ্চল। সদরের বিয়াড়াঘাট এলাকায় রাস্তা ভেঙে গেছে। শাহজাদপুর উপজেলার রাউতারা রিং বাঁধ ভেঙে কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ঘরবাড়ি আটকায় থুয়া আমরা এই যে পাশেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে, ওই বাঁধের পুরো যে আশ্রয় নিছি। বাঁধে ব্যাগ ঘর তুলবো তো এক সাইডে তুলবা, আর এক সাইডে তুলবারি দেয় না, জায়গাই নাই। মেশে কোনে যাইব দিলি রান্নাবাড়ি করা পারি না, রান্নাবাড়ি ওই বাঁধের উপরে করতেছি, আইনে আইনে যে চকির উপরে ওইটা খাইতেছি। আসামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বৃষ্টিপাত বন্ধ হওয়ায় পানি নামতে শুরু করেছে কিছু এলাকায়। তবে বুধবারও মৃত্যু হয়েছে আরও 12 জনের। এই নিয়ে বন্যা ভূমিধসে রাজ্যটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 101 জনে। নিখোঁজ কমপক্ষে 35। এখনও ঝুঁকিতে বরাক সংলগ্ন এলাকাগুলো। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে বন্যা কবলিতরা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বেশিরভাগ অঞ্চল। তলিয়ে গেছে 29টি জেলা। পানিবন্দী 51 লাখের বেশি মানুষ। আশ্রয় কেন্দ্রগুলোয় ঠাঁই নিয়েছে 27 লাখ। 3টি জেলা থেকে পুরোপুরি সরে গেছে পানি। 24 ঘন্টায় বাড়ি ফিরেছেন প্রায় 4 লাখ মানুষ। মেঘালয় ও অরুণাচলে উন্নতি হয়েছে পরিস্থিতির। চলমান বন্যায় 2 রাজ্যে মারা গেছে 38 জন।
শতবর্ষের মধ্যে রেকর্ড বৃষ্টি বন্যা দেখেছে চীনের দক্ষিণাঞ্চল। সবশেষ 1915 সালের ওই এলাকায় হয় এতটা প্রলয়ঙ্কারী প্রাকৃতিক দুর্যোগ। গুয়াংডং সহ 3 প্রদেশে বহাল রেড অ্যালার্ট। ভোগান্তিতে পড়েছেন 1/2 কোটিরও বেশি মানুষ। এরই মধ্যে দুর্গত এলাকাগুলো থেকে উদ্ধার করা হয়েছে। কয়েক লাখ বাসিন্দাকে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিলেও মিলছে না পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসা সুবিধা, এমনটা অভিযোগ বাসিন্দাদের। চীনের জাতীয় পানি সম্পদ মন্ত্রণালয় পার্ল নদীর অববাহিকায় জারি করেছে রেড অ্যালার্ট। পূর্বাভাস অতীতের সব রেকর্ড ছাপিয়ে যাবে নদীটির পানির উচ্চতা বৃদ্ধি। এরই মধ্যে শাখা নদীগুলোর পানি বৃদ্ধির কারণে তলিয়ে গেছে তীরবর্তী ঘরবাড়ি, স্থাপনা। আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 1150 জনে, আহত 1,500-এর বেশি মানুষ। ভারী বৃষ্টিপাত, দুর্বল কাঠামো আর দুর্গম এলাকার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের কাছে সহযোগিতা চাইল তালেবান সরকার। দাবি, উদ্ধার তৎপরতা এবং পুনর্গঠনের সামর্থ্য নেই আফগানিস্তানের। আমার 2 সন্তান মারা গেছে, বাকিদের অবস্থাও গুরুতর, কিন্তু তাদের হাসপাতালে নিতে পারছি না, কারণ সেটা বাড়ি থেকে অনেক দূরে। ভোর রাতে হঠাৎই যেন পুরো পৃথিবীটা দুলে উঠল, মুহূর্তেই গোটা বাড়ি ধসে পড়ল। আলো ফোটার পর শুরু হয় উদ্ধার কাজ, কিন্তু ততক্ষণে সব শেষ। বাংলাদেশ দলের উইন্ডিজ সফরের খবর। বাংলাদেশ উইন্ডিজ দ্বিতীয় টেস্ট শুক্রবার। দ্বিতীয় টেস্ট ভেন্যু সেন্ট লুসিয়াতে বুধবার প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ। এই ম্যাচে টাইগার একাদশী পরিবর্তনের সম্ভাবনা উজ্জ্বল। 8 বছর পর টেস্ট খেলতে নামতে পারেন এনামুল বিজয়। হঠাৎ টেস্ট দলে সুযোগ পেলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে ধারাবাহিক রান করার অভিজ্ঞতা কাজে লাগাতে চান বিজয়। আমি মনে করি যে এটা আমার জন্য একটা বাড়তি সবসময় সাহস যোগায়, ব্যাক অফ মাইন্ডে, যে আমি নিজেকে একটা জায়গায় নিয়ে গেছি যেখান থেকে আমি এই জিনিসগুলো আমি দেখলে আমার একটা বাড়তি বুস্ট আপ বলেন বা কনফিডেন্স বলেন আসে। এটা আমি হোয়াইট বলের প্র্যাকটিস করছিলাম, এটাও সত্য, বাট মাথার মধ্যে সবসময় আমি আগেও অনেকবার বলেছি এবং আমি নিজেও সবসময় বিশ্বাস করি যে আমি টেস্ট ক্রিকেটটা অনেক বেশি ভালোবাসি। বুঝছি স্যার, একদম ক্লিয়ার। সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাৎ। সত্যই বাংলাদেশ অনেক আগায় গেছে। জিপিএইচ কোয়ান্টাম। পিঠের ব্যথা বেড়ে যাওয়ায় উইন্ডিজের বিপক্ষে টি-20 ও ওয়ানডে সিরিজে অনিশ্চিত অলরাউন্ডার সাইফুদ্দিন। উইন্ডিজের বিপক্ষে টি-20 দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার পর ছাড়পত্র দেওয়া হয়েছিল তাকে। প্রস্তুতি হিসেবে নিয়মিত অনুশীলন করে যাচ্ছিলেন এই অলরাউন্ডার, কিন্তু বোলিং করার সময় পিঠের ব্যথা অনুভব হওয়ায় ইঞ্জেকশন নিতে হয় সাইফুদ্দিনকে। আবারও ফিটনেস পরীক্ষার পর জানা যায় ওয়ানডে ও টি-20 সিরিজে খেলার মতো ফিটনেস নেই তার। ফলে উইন্ডিজের বিপক্ষে সাইফুদ্দিনের থাকা নিয়ে জন্মেছে শঙ্কা। বাংলার মানুষ যখনই কোনো সমস্যায় পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়ে সেটির মোকাবেলা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনায় তিনি আরও বলেন, সিলেটের বন্যায় লাখো মানুষ অসহায় জীবনযাপন করছে, তাদের পাশে গিয়ে সবার আগে দাঁড়িয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মানুষের সেবা করাই আওয়ামী লীগের লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি। বলেন, আজ ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই দেশের উন্নতি হচ্ছে, তার প্রমাণ নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ। প্রধানমন্ত্রী বলেন, এভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে এবং আত্মমর্যাদা নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে চলবে। যখনই বাংলার মানুষ কোনো সমস্যা পড়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের পাশে দাঁড়িয়েছে, সহযোগিতা করেছে। এবারের এই সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা বন্যায়ও যদি দেখেন তো আওয়ামী লীগের নেতাকর্মী তাদের পাশে আগে গেছে এবং তাদেরকে সাহায্য করেছে। আর্থিক অনিয়মের অভিযোগ করে শতাধিক আলেমের বিরুদ্ধে দুদকের হাতে দেয়া ঘাতক দালাল নির্মূল কমিটির শ্বেতপত্রের কোনো অনুসন্ধান করছে না দুদক। এই সম্পর্কিত সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে সংস্থাটি। সকালে সংবাদ সম্মেলনে দুদক জানায়, সম্প্রতি গণকমিশন প্রায় 2,500 পাতার একটি শ্বেতপত্র দুর্নীতি দমন কমিশনে দাখিল করে। এটি পরীক্ষা করতে একটি কমিটি হয়, কিন্তু আলেমদের আর্থিক লেনদেনের বিষয়টি অনুসন্ধানের কোনো দায়িত্ব কমিটিকে দেওয়া হয়নি। এমনকি অনুসন্ধানের কোনো সিদ্ধান্তও নেয়নি কমিশন। তবে শ্বেতপত্রের পরীক্ষা শেষে বিস্তারিত জানাবে দুদক। গেল 11 এপ্রিল আর্থিক অনিয়মের অভিযোগ করে মাওলানা মামুনুল হক সহ 116 জনের তালিকা দুদকের কাছে জমা দেয় মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গঠিত গণকমিশন। এছাড়া 1000 মাদ্রাসার তালিকাও তারা জমা দেয়। শ্বেতপত্রটি পরীক্ষা করে সংক্ষিপ্তসার কমিশনে উপস্থাপন করার জন্য দুদক হতে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে। আলেমগণের আর্থিক লেনদেনের বিষয়টি অনুসন্ধানের কোনো দায়িত্ব কমিটিকে দেয়া হয়নি।
এমনকি কমিশন হতে কোনো অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়নি। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর প্রায় 2 বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আবু বক্কর সিদ্দিক গ্রেপ্তার হয়েছেন। গতকাল শরীয়তপুরের পদ্মা সেতুর দক্ষিণ থানাধীন নাওডোবা মিনাকান্দি চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থানার ওসি জানান, তার চলাফেরা দেখে সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কারাগার থেকে পালানোর বিষয়টি স্বীকার করে সিদ্দিক। একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সিদ্দিক 2020 সালের 6 আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 থেকে পালিয়ে যায়। মই বেয়ে কারাগার থেকে কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় একজন জেলার ও 2 কারারক্ষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। 15 বছর কন্ডেম সেলে থাকার পর আপিল বিভাগ থেকে খালাসের নির্দেশ পেলেন রাজশাহীর গোদাগাড়িতে মা মেয়ে হত্যা মামলার আসামি ইসমাইল ও সোনাদি। সরকারের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। তাদের দ্রুত কন্ডেম সেল থেকে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে সাজা কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে মামলার আরেক আসামি তরিকুল ইসলামকে। 2006 সালে 10 অক্টোবর রাজশাহীর গোদাগাড়িতে খুন হন মিলিয়ারা খাতুন ও তার কন্যা পারভিন। এই ঘটনায় করা মামলায় 2008 সালে ইসমাইল, সোনাদি ও তরিকুলকে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত। পরবর্তীতে হাইকোর্ট সে রায় বহাল রাখে। হাইকোর্টের সে রায় বাতিল করে মৃত্যুদণ্ড থেকে 2 জনকে খালাস ও 1 জনকে যাবজ্জীবনের রায় দিল আপিল বিভাগ। সোনাদি আর একজন হচ্ছেন ইসমাইল হোসেন বাবু, ওনাদের 2 জনকে খালাস দিয়েছে। আর তরিকুল ইসলাম ভোতা, এলাইস ভোতা, ওনার ফাঁসির আদেশ ছিল হাইকোর্ট এবং নিম্ন আদালত কর্তৃক, ওনারটা যাবজ্জীবন করেছে ডেথ সেন্টেন্স। সারা দেশের মতো পাহাড়েও ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সকালে রাঙামাটির মগবান এলাকায় কার্যক্রমে উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সময় মগবান ইউনিয়নের 1137 জন কার্ডধারীর কাছে টিসিবির এসব পণ্য বিক্রয় করা হয়। পর্যায়ক্রমে জেলার সব উপজেলায় এই কার্যক্রম চালু করা হবে। ন্যায্য মূল্যে পণ্য কিনতে পেরে খুশি গ্রাহকরা, সেই সাথে পণ্য বিক্রি বাড়ানোর দাবি ক্রেতাদের। জেলায় মোট 87,240টি পরিবারকে দেয়া হবে টিসিবির পণ্য। স্বল্প মূল্যে জন প্রতি 2 লিটার তেল, 1 কেজি চিনি, 2 কেজি ডাল দেয়া হচ্ছে। বান্দরবানেও টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলছে। এদিকে ঈদ উল আজহা উপলক্ষে সারা দেশে চলছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহী নগরীর 1, 2 ও 5 নম্বর ওয়ার্ডে পণ্য বিতরণ শুরু করে ডিলাররা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্বল্প মূল্যে টিসিবি পণ্য পেয়ে সন্তোষ প্রকাশ করেন ক্রেতারা। টিসিবি জানায় রাজশাহীতে প্রায় 2.25 লাখ পরিবার এই সুবিধা পাচ্ছেন। পর্যায়ক্রমে এসব পণ্য নগরীর 30টি ওয়ার্ড ও জেলার 9টি উপজেলায় বিতরণ করা হবে। এবার ফ্যামিলি কার্ডধারীরা 405 টাকায় জন প্রতি 1 কেজি চিনি, 2 কেজি মসুর ডাল, 2 লিটার সয়াবিন তেল নিতে পারছেন। আমরা ভাবছি পয়সা কম লাগছে, কিনতে পারছি না, দোকানে মেলা টাকা দাম। এভাবে জিনিসটা দিচ্ছে কার্ডের মাধ্যমে, খুবই ভালো হচ্ছে। মরে যাচ্তাম না দিলে, কিন্তু দেওয়ার কারণে এত উপকার হচ্ছে তা মানে বলবার মতো না। শিক্ষা খাতে বাজেট বরাদ্দই সমাধান নয়। শিক্ষার গুণগত মান নিশ্চিতে শিক্ষার সহজলভ্যতা ও শিক্ষকদের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। দুপুরের রাজধানীর একটি হোটেলে গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ কোনো সমাধান নয়, বরং এতে সামগ্রিকভাবে উক্ত প্রতিষ্ঠানের মান কমে যায়। মুখস্থ করে পরীক্ষায় লিখে নম্বর পাওয়ার ধারা বদলে কাঠামোগত পরিবর্তনের কথা ভাবছে সরকার। তিনি বলেন, ব্যাপক বিকেন্দ্রীকরণ ও জবাবদিহিতামূলক প্রাতিষ্ঠানিক মূল্যায়ন সুশিক্ষা নিশ্চিত করতে পারবে। সেমিনারে গণস্বাক্ষর অভিযানের পক্ষ থেকে সার্বিক বাজেট পরিকল্পনায় শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়। বাজেট বাড়ানো দরকার 6%, 10%, 20%, কিন্তু কোন খাতে বাড়াবো আমরা? ক্যাপাসিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু ভাবতে হবে শিক্ষকদের প্রশিক্ষণটা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি এবং তাদের সকলেরই জবাবদিহিতার ক্ষেত্রটা সবচেয়ে বেশি জরুরি। বাজেট অনেক বরাদ্দ আছে, কিন্তু কিছু কাঠামোগত পরিবর্তন, স্ট্রাকচারাল পরিবর্তন এবং কোয়ালিটেটিভ চেঞ্জেস, সেখানে কিন্তু আমাদের অনেক কাজ করার আছে। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠা বার্ষিকী।
সকালে গোপালগঞ্জে জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজশাহীতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। পরে নগরীর অলকার মোড়ে দলীয় কার্যালয়ের দোয়া মাহফিল ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এতে অংশ নেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলাতেও নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বের করা হয় শোভাযাত্রা। লালমোহন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন বলেন, আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। গত ১৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের সুফল পৌঁছেছে তৃণমূল পর্যন্ত। টাঙ্গাইলে দলীয় কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া নওগাঁ, পাবনা, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় পালিত হয় নানা কর্মসূচি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনার পুনরাবৃত্তি করছে রাশিয়া। হিটলারের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের নাৎসি বাহিনী যে আগ্রাসন চালিয়েছে, একই কাজ করছে পুতিন সেনারা। এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে লিসিচান্সকে জয়ের প্রান্তে রাশিয়া দখল হয়েছে আরও 2টি গ্রাম। খার্কিভে রুশ হামলায় মৃত্যু হয়েছে আরও 10 জনের। দোনবাসে প্রতিনিয়ত বিমান হামলা চলছে। এ অঞ্চলে দখলদারদের লক্ষ্য একই আছে, মারিউপোলের মতো দোনবাসের প্রতিটি অংশ তারা ধ্বংস করতে চায়। বাটারফ্লাই মাইন পুঁতে রেখে পালিয়েছে ইউক্রেনীয় সেনারা। 72 ঘন্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত হয় এগুলো। আমরা এজত রাসায়নিক কারখানার খুব কাছাকাছি। এরই মধ্যে বাইরের প্রশিক্ষণ কেন্দ্র আর সেখানে ইউক্রেনীয় সেনাদের ঘাঁটি দখল করেছি। রাশিয়ার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার সীমান্তবর্তী রোস্তভ অঞ্চলে চালানো হয় এই হামলা। রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যান্টটির কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল 9:45 নাগাদ ড্রোন থেকে ছোড়া হয় মিসাইল। প্রায় 40 মিনিট পর চালানো হয় দ্বিতীয় হামলা। টার্গেট করা হয় তেলের মজুদ ও কারিগরি স্থাপনা। কালো ধোঁয়ায় গোটা এলাকা ছেয়ে যায়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার পরপরই প্ল্যান্টের কার্যক্রম বন্ধ করে কর্মীদের সরিয়ে নেওয়া হয়। ইউক্রেন সীমান্ত থেকে মাত্র 8 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে তেল শোধনাগারটি অবস্থান। রাশিয়ার অন্যতম তেল সরবরাহকারী এই প্রতিষ্ঠান। আজই ইইউ প্রার্থী দেশ হিসেবে অনুমোদন পেতে পারে ইউক্রেন। ব্রাসেলসে ইইউ এর শীর্ষ সম্মেলনে চূড়ান্ত হবে এই সিদ্ধান্ত। ইইউতে অন্তর্ভুক্তির প্রথম ধাপ ক্যান্ডিডেট হিসেবে স্বীকৃতি পাওয়া। ইতিবাচক সিদ্ধান্তের আশায় বুধবার 11 ইউরোপীয় নেতার সাথে কথা বলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। গত শুক্রবার ইউক্রেনকে ইইউ প্রার্থী দেশ হিসেবে স্বীকৃতি সুপারিশ করে ইউরোপীয় কমিশন। রুশ আগ্রাসন শুরুর পরপরই ইইউ সদস্যপদের জন্য আবেদন করে কিয়েভ। বেশ দ্রুত গতিতে এগিয়েছে প্রক্রিয়া। অবশ্য চূড়ান্ত সদস্যপদের জন্য লেগে যেতে পারে কয়েক বছর। ক্যান্ডিডেট স্বীকৃতি পাওয়ার পরও জোটে ঢুকতে পারেনি আলবেনিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, মন্টিনিগ্রো ও সার্বিয়া। ব্রাজিলের মেসি আর্মিকে ইনস্টাগ্রামে ফলো করেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। মূলত মেসি ম্যানিয়াক্স নামক একটি ইনস্টাগ্রাম প্রোফাইলকে 2014 সাল থেকে ফলো করেন এই সুপারস্টার, যেটি পরিচালনা করেন 24 বছর বয়সী ব্রাজিলিয়ান তরুণী ফ্রান্সুজা। শুধু তাই নয়, ব্রাজিলিয়ান মেসি ভক্তদের নিয়ে মেসি আর্মি গঠন করেছেন সুজা। এর আগে 2015 সালে চিলির কাছে হারের পর মেসিকে সাহস যুগে একটি ভিডিও প্রকাশ করেন মেসি ম্যানিয়াক্স, যেখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে মন্তব্য করেছিলেন খোদ মেসি। সিপিএল এর অধীনে একটি নতুন 10 ওভারের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড, যার নামকরণ করা হয়েছে দ্য 60 ক্রিকেট গেম নামে। প্রতি 3 মাস অন্তর এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। নতুন এই লিগে দেখা মিলবে অভিনব নতুন সব ক্রিকেটীয় নিয়ম। 10 উইকেটের জায়গায় এই লিগে প্রতি ইনিংসে পাওয়া যাবে 6টি উইকেট। খেলার সময় উত্তেজনা ধরে রাখার তাগিদে কমিয়ে আনা হয়েছে উইকেট সংখ্যা। প্রথম 2 ওভারে থাকবে পাওয়ার প্লে সুবিধা, কিন্তু সেই 2 ওভারে যদি 2টি ছক্কা থাকে তাহলে আরও একটি ফ্লোটিং ওভারের পাওয়ার প্লের সুবিধা পাবে ব্যাটিং দল। এখন দেখার বিষয় নতুন সব নিয়মে গড়া এই টুর্নামেন্টটি কতটা সমর্থন পায় দর্শকদের। সুইমিং পুলেই জ্ঞান হারিয়ে ফেলেছিলেন যুক্তরাষ্ট্রের সাঁতারু আনিতা আলভারেজ। তাৎক্ষণিকভাবে পুলে ঝাঁপিয়ে তাকে প্রাণে বাঁচান কোচ আন্দ্রে ফুয়েন্স।
বুধবার ফিনা 2022 বিশ্ব চ্যাম্পিয়নশিপে ফ্রি আর্টিস্টিক ইভেন্টে সাঁতারের জন্য সুইমিং পুলে নেমেছিলেন আনিতা, কিন্তু হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন 25 বছর বয়সী এই সাঁতারু। আশেপাশের লাইফগার্ডরা কিছু বুঝে না উঠতেই সেখানে ঝাঁপিয়ে পড়েন কোচ। এর আগে বার্সেলোনায় অলিম্পিক কোয়ালিফায়ারে আর্টিস্টিক সুইমিং করার সময় পুলে জ্ঞান হারিয়েছিলেন আনিতা। ফিফা র্যাঙ্কিংয়ে আবারও অবনমন হয়েছে বাংলাদেশের 4 ধাপ পিছিয়ে 192 নম্বরে অবস্থান এখন হ্যাভিয়ার ক্যাবরেরার শিষ্যরা। সবশেষ ফিফা আন্তর্জাতিক সূচিতে দলগুলোর পারফরমেন্সের ভিত্তিতেই র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। এর আগে 118 নম্বর অবস্থানে ছিল বাংলাদেশ, কিন্তু 188 নম্বর অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু এশিয়ান কাপ বাছাইয়ের 3 ম্যাচ হেরে 4 ধাপ পিছিয়েছে জামাল বাহিনী। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে ভারত আছে 104 নম্বর অবস্থানে। এদিকে র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ব্রাজিল, 2-এ বেলজিয়াম, আর তৃতীয় স্থানে উঠে এসেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। 4 নম্বরে নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ইংল্যান্ড আছে আগের অবস্থান অর্থাৎ 5 নম্বরে। গত 24 ঘন্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে এবং 1319 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় 9214টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 14.32%। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 19,60,528 জনে। 24 ঘন্টায় করোনায় একজন নারীর মৃত্যু হয়েছে, ফলে মোট মারা যাওয়ার সংখ্যা 29,135 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 127 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 19,06,232 জন। করোনার কারণে খেলাপি ঋণ বাড়লেও ধীরে ধীরে তা কমতে শুরু করেছে। ব্যবসা বাণিজ্যে গতি ফেরায় বছর শেষে এর পরিমাণ আরও কমবে। এসবিএসসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় কথা বলেন ব্যবস্থাপনা পরিচালক মোস্তাউদ্দিন আহমেদ। ব্যাংক আয় বাড়াতে বড় গ্রাহকের পাশাপাশি ক্ষুদ্র মাঝারি শিল্পকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। বার্ষিক সাধারণ সভায় পর্ষদ সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন শীর্ষ কর্মকর্তারা। বিদায়ী বছরে শেয়ার হোল্ডারদের জন্য 4% লভ্যাংশ ঘোষণা দেওয়া হয় এজিএমে। মা ও শিশু স্বাস্থ্যের কল্যাণে তৃতীয় ধাপে স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক প্রচারাভিযান শুরু হয়েছে চট্টগ্রামে। এই উপলক্ষে সকালে নগরীর পাঠানটুলি নাজির পুলে সূর্যের হাসি ক্লিনিক চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি আশেপাশে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় গণসচেতনতা তৈরিতে বিতরণ করা হয় লিফলেট। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সূর্যের হাসি নেটওয়ার্কের উদ্যোগে এই কর্মসূচিতে দেবাশিস কান্তি বিশ্বাস, নাজিমুদ্দিন শ্যামল সহ চিকিৎসক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না হলে প্রান্তিক জনগোষ্ঠীর শারীরিক মানসিক স্বাস্থ্য স্বল্প ও দীর্ঘমেয়াদী ঝুঁকির মধ্যে থাকে। 27% মানুষ ময়লা পানির জন্য, 19% জলাবদ্ধতার কারণে ক্যান্সার, জন্ডিস, নিউমোনিয়ার মতো বিপজ্জনক রোগে আক্রান্ত হতে পারে। দুপুরে প্রেস ক্লাবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রান্তিক জনগোষ্ঠীর উপর প্রভাব শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য উঠে আসে। গবেষকরা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি অর্থনৈতিক অবস্থার উপরও নেতিবাচক প্রভাব ফেলছে এই অব্যবস্থাপনা। কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে টেকসই পদ্ধতিতে নেওয়ার পরামর্শ দেন তারা। বস্তি এলাকায় পানি সরবরাহ ও পয় নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তর্ভুক্ত করা, বর্জ্য পুনর্ব্যবহারের কৌশল গ্রহণ, নারীদের স্বাস্থ্য ঝুঁকি ও ব্যবহৃত প্যাড পরিবেশসম্মতভাবে অপসারণের উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ শাহ নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন বালুখালী ক্যাম্পে। এই ঘটনা ঘটে নিহত মোহাম্মদ শাহ বালুখালী মধুর ছড়া এলাকার 17 নং ক্যাম্পের বাসিন্দা। এপিবিএনের দাবি, নিহত মোহাম্মদ শাহ আরসা কমান্ডার হাশিমের সহযোগী। গত রাতে ক্যাম্পের এই ব্লকে একদল দুর্বৃত্ত মোহাম্মদ শাহকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ভারতের মহারাষ্ট্রে রাজ্য সরকার নিয়ে নাটকীয়তার অবসান হয়নি। শিবসেনা প্রেসিডেন্ট এবং রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বে নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। বুধবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে সরকারি বাসভবন ছাড়েন উদ্ধব ঠাকরে। প্রশ্ন তোলেন জোটের বাকি দুই শরিক কংগ্রেস এবং এনসিপির অবস্থান নিয়ে। যদিও তার দল শিবসেনা থেকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী কিংবা দলীয় প্রধান কোনো পদই ছাড়বেন না তিনি। এদিকে দলের বিদ্রোহী নেতা একনাথ শিন্ডের পক্ষ নিয়ে আরও 3 বিধায়ক শিবসেনার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছে। ফলে শিন্ডের পক্ষে এখন শিবসেনা ও নির্দলীয় 49 বিধায়ক। ফলে অস্তিত্বের সংকটে শিবসেনা নেতৃত্বাধীন জোট সরকার। এদিকে বিদ্রোহ ঘোষণার পর থেকেই আসামে অবস্থান করছেন একনাথ শিন্ডে। গুয়াহাটিতে শিন্ডের হোটেলের সামনে বিক্ষোভ করেছেন তৃণমূল নেতারা।
আঙ্কারায় ঐতিহাসিক বৈঠকে মুখোমুখি হলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রেসিডেন্টের প্রাসাদে মোহাম্মদ বিন সালমানকে স্বাগত জানান এরদোগান। এ সময় তারা পরস্পরকে করমর্দন ও আলিঙ্গন করেন। সৌদি যুবরাজকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় দুই নেতা অর্থনীতি এবং কূটনীতি সহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। পরে তুর্কি মন্ত্রী পরিষদে অতিথি হিসেবে যোগ দেন সৌদি যুবরাজ। 2018 সালে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে নির্মমভাবে হত্যার শিকার হন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি। ওই ঘটনার পর সম্পর্কে অবনতি হয় তুরস্কের সাথে সৌদি আরবে। ইসরায়েলে সন্ধান মিলল 1200 বছরের পুরনো একটি মসজিদের। দেশটির নেগেভ মরু অঞ্চলে এর সন্ধান পায় প্রত্নতাত্ত্বিকরা। স্থানীয় সময় বুধবার মসজিদের পুরাকীর্তিটি উন্মুক্ত করা হয়। ইসরায়েলের পুরাকীর্তি কর্তৃপক্ষ IAA বলছে বেদুইন শহর রাহাতে একটি নতুন বসতি স্থাপনের কাজ চলাকালে এর সন্ধান মেলে। ইহুদি প্রত্নতাত্ত্বিকরা বলেন পবিত্র কাবা শরীফের দিকে মুখ করা মসজিদটিতে একটি বর্গাকার কক্ষ রয়েছে এবং সামনের দিকে ছোট্ট জায়গা রয়েছে। এসব বিশেষ নির্মাণ শৈলীতে বোঝা যায় ভবনটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয়েছিল। এতে একসঙ্গে বেশ কয়েকজন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। 3 বছর আগে এই অঞ্চলে আরও একটি মসজিদের পুরাকীর্তির সন্ধান মেলে। রাহাতে পাওয়া মসজিদগুলো বর্তমান অবস্থানেই সংরক্ষণ করা হবে জানিয়েছে কর্তৃপক্ষ। বিপিএল ফুটবলের খবর। শেষ মুহূর্তে গোলে চট্টগ্রাম আবাহনীকে 4-3 গোলে হারিয়েছে সাইপ স্পোর্টিং ক্লাব। জোড়া গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম। অপর ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘকে 1-0 গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। কুমিল্লা আক্রমণ পাল্টা আক্রমে জমে ওঠে ম্যাচ। প্রথমার্ধের শেষ দিকে এমেইকা ওকবাহর গোলে লিড নেয় সাইপ স্পোর্টিং ক্লাব। বিরতির পর অমিত পোপালাইজের গোলে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। 65 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্যান্ডি আকবানে। মিনিট 5 মাথায় ফয়সাল ফাহিমের গোলে সমতায় ফেরে সাইপ স্পোর্টিং। 74 মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলকে এগিয়ে নেন ফাহিম। 86 মিনিটে পিটার থ্যাঙ্গর্ডের পেনাল্টি গোলে সমতা টানে চট্টলার ক্লাবটি, কিন্তু ইনজুরির সময় এমরি রাওয়ান্ডার স্পট কিক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সাইপ স্পোর্টিং ক্লাব। কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে বিচারের মুখোমুখি হতে হবে 8 চিকিৎসককে, এমনকি জানিয়েছে আর্জেন্টিনার আদালত। তাদের বিরুদ্ধে অভিযোগ অসুস্থ ম্যারাডোনার চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা করেছিলেন তারা। চিকিৎসায় অবহেলার দায়ে অভিযুক্তদের মধ্যে রয়েছেন ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক ও নিউরোসার্জন লিওপোল্ডো লুক, মনোবিদ অগাস্টিনা কোসাচোপ, 2 জন চিকিৎসক ও 3 জন নার্স। অভিযুক্ত এই 8 জনকেই হত্যা মামলার বিচারের মুখোমুখি হতে হবে। এর আগে ফুটবল কিংবদন্তি ম্যারাডোনার মৃত্যুতে অবহেলার অভিযোগ ওঠার পর তদন্ত কমিটি গঠন করে আর্জেন্টিনা। দুর্যোগে বাংলাদেশ পুলিশ সবার আগে এগিয়ে যায়, তাই পুলিশের কাছে উদ্ধার সামগ্রী থাকা প্রয়োজন। বিষয়টি বিবেচনায় রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি বেনজির আহমেদ। বিকেলে সিলেটের কোম্পানিগঞ্জে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে ও ত্রাণ বিতরণের সময় এই কথা বলেন তিনি। সামগ্রী বা ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি যদি আমাদের কাছে থাকে তাহলে আমার মনে হয় যে প্রাথমিক পর্যায়ে জনগণকে সুরক্ষা আরও ভালোভাবে দেওয়া যেতে পারে। পদ্মা সেতুর নিরাপত্তা বজায় রেখে দেশের অর্থনীতি গতিশীল রাখতে নৌবাহিনীর সব সদস্যকে দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। দুপুরে চট্টগ্রামের নেইফাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে তিনি বলেন, পদ্মা সেতু চালু হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ সব বন্দরের কার্যক্রম বাড়বে, তাই নৌবাহিনীকে আরও দক্ষ ও প্রশিক্ষিত বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। এরই মধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে আধুনিক ত্রিমাত্রিক বাহিনী হিসেবে পরিচিতি লাভ করেছে বাংলাদেশ নৌবাহিনী। যোগ হয়েছে সাবমেরিন, মেরিটাইম পেট্রোল, এয়ারক্রাফট ও যুদ্ধজাহাজ। কয়েকটি নৌঘাটির কাজ চলছে। কুচকাওয়াজ শেষে 62 জন মিডশিপম্যান ও 6 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার বেসিক ট্রেনিং কোর্স অন অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড প্রোটেকশন এগেনস্ট কেমিক্যাল উইপন্স অ্যান্ড ইমার্জেন্সি রেসপন্স টু কেমিক্যাল ইনসিডেন্ট কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন এবং অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপন্সে এই আয়োজন করে। প্রশিক্ষণার্থীরা কেমিক্যাল ওয়েলফেয়ার এজেন্ট শনাক্তকরণ, উদ্ধার, সরঞ্জাম ব্যবহার এবং রাসায়নিক দুর্যোগ অথবা দুর্ঘটনায় জরুরি উদ্ধার কাজের কৌশল সম্পর্কে জ্ঞান লাভ করেন। কোর্সটির ব্যবহারিক অংশ মিরপুরে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের OPCW হতে 4 জন প্রশিক্ষক এবং ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা হতে 20 জন ও বাংলাদেশের 17 জন প্রশিক্ষণ গ্রহণ করেন। অনুষ্ঠিত হয়ে গেল IBDP 2022 সালে স্নাতক সমাবর্তন অনুষ্ঠান। সকালে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে এই IBDP স্নাতক সমাবর্তনের আয়োজন করা হয়। সমাবর্তন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আতিকুল ইসলাম। এটি ঢাকার অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের 4র্থ
আইবিডিপি ব্যাচ। প্রতি বছরের মতোই এবছরও শিক্ষার্থীরা স্নাতক লাভ করেছে। মোট 24 জন শিক্ষার্থী তাদের ডিপ্লোমা প্রোগ্রামের অধীনে স্নাতক লাভ করে। এ সময় 24 শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। শিগগিরই চরম সংকটে পড়বে ঋণ দায়গ্রস্ত শ্রীলঙ্কা। বুধবার পার্লামেন্টের অধিবেশনে দাঁড়িয়ে এই সতর্কবার্তা দিলেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘে। তিনি গোটা অর্থনৈতিক চিত্র ব্যাখ্যা করেন আইন প্রণেতাদের সামনে। বলেন, রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম প্রতিষ্ঠানে রয়েছে 70 কোটি মার্কিন ডলারের ঋণের নিচে। অর্থের বিনিময়েও এখন কেউ লঙ্কানদের জ্বালানি বিক্রি করতে রাজি নয়। তাছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ শূন্য হয়ে আসছে। সুতরাং আগামী কয়েক মাসের মধ্যেই চরম অরাজকতা দেখবে শ্রীলঙ্কা। সে সময় খাবার, ঔষধ, বিদ্যুৎ, জ্বালানি গ্যাসের মতো জরুরি নিত্যপণ্যও কেনা যাবে না। প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, সংকট সমাধানের পথ খুঁজছে শ্রীলঙ্কা, এখনও হয়নি বিপদমুক্ত। বিলুপ্ত ঘোষণা করা হলো ইসরায়েলি পার্লামেন্ট নেসেট। বুধবারের এই উদ্যোগের মাধ্যমে 3 বছরের পঞ্চম নির্বাচনের পথে দেশটি 120 সদস্যের মধ্যে পার্লামেন্টে বিলুপ্ত করার প্রস্তাবে সম্মতি জানিয়েছে 110 জন এমপি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামী সপ্তাহে হবে আরেকটি ভোটাভুটি। তারপরেই প্রধানমন্ত্রী পদ থেকে নাফতালি বেনেটকে সরে যেতে হবে। নতুন নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। অক্টোবর নাগাদ হতে পারে জাতীয় নির্বাচন। মঙ্গলবার পার্লামেন্ট বিলোপের আহ্বান জানান চাপে থাকা প্রধানমন্ত্রী। গেল বছরই দীর্ঘদিনের শাসক বেনিয়ামিন নেতানিয়াহুকে হটিয়ে ইসরায়েলের ক্ষমতায় আসেন 8 দলীয় জোট, কিন্তু নানা ইস্যুতে পড়ে সমালোচনায়। দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলের দেয়াল নির্মাণ করছে ইসরায়েল। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে এই তথ্য জানায়। প্রকৌশল অধিদপ্তর এবং সেনাবাহিনী যৌথভাবে পরিচালনা করছে নির্মাণ কাজ। 45 কিলোমিটার জায়গা জুড়ে স্থাপন করা হচ্ছে কংক্রিটের দেয়াল। ইহুদি প্রশাসনের দাবি নতুনভাবে নয়, বরং 20 বছর আগে টানা সীমান্তে হচ্ছে সংস্কার কর্মসূচি। জানানো হয় 30 ফুট উচ্চতার প্রত্যেকটি দেয়ালে থাকছে নতুন প্রযুক্তি। অবশ্য সেগুলো কি এখনও তা স্পষ্ট করেনি ইসরায়েল। মূলত ফিলিস্তিনিদের ঠেকাতেই এই দেয়াল প্রশাসনের অভিযোগ। গেল কয়েক মাস ধরে অঞ্চলটি থেকে ইহুদিদের উপর বেড়েছে হামলা, হত্যার ঘটনা। তার ধারাবাহিকতায় চলছে চিরুনি অভিযানও। এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।